কে কে ওখানে? ও, অমল, রতন। বাপ, কত বড় হয়ে গেছিস তোরা। আয় আয়, বস বস। পাঁচুবাবু তাদের যে এক নজরেই চিনে ফেলবে সেটা তারা আশা করেনি। দুজনে পাশে রাখা একটা কাঠের বেঞ্চিতে গিয়ে বসল। পাঁচুবাবু তাদের দেখে যেন খুশিতে আরো বেশি করে চপ ভাজতে শুরু করলো। তবে ঘরের ভেতরটা কেমন যেন স্যাঁতস্যাঁতে, কেমন একটা গুমোট ভাব। ঘর অমল আর রতন অফিস কাচারি সেরে মেলায় গিয়েছিল। এখন তারা বাড়ি ফিরছে। চারিদিকে তখন ঘন কালো অন্ধকার নেমে গেছে। আর আমাদের চপ খাওয়া হলো না। আজ কি জানি কেন হঠাৎ করেই পাঁচুদার চপের কথা খুব মনে পড়ছে, জানিস তো। উফ, পাঁচুদার দোকানের সেই মাছের চপ, আহা কি যে স্বাদ ছিল সেই চপের। এখন তো আর সেরম স্বাদ কোনো চপেই পাওয়া যায় না। আর এমনিতেও মেলায় তো একটাও চপের দোকান দেখতেই পেলাম না, শুধুই জিলিপি, বাদাম ভাজা আর রোল চাউমিন। তা যা বলেছিস রে ভাই। মনে আছে স্কুল থেকে ফিরে আমরা সবাই দলবল মিলে পাঁচুদার দোকানে হানা দিতাম। টিফিন খাবার জমানো পয়সাগুলো নিয়ে চপ খেতে আসতাম। উফ, সেই দিনগুলো বেশ ছিল বটে। দুজনে তাদের ফেলে আসা শৈশবের সেই দিনগুলো মনে করতে করতে হাঁটছিল। এমন সময় রতন হঠাৎ করে একটা কথা বলে উঠল। সবই ঠিক আছে, তবে তোর বাবা কাজটা ঠিক করেননি কিন্তু। পাঁচুদাকে একটা শেষ সুযোগ অন্তত তার দেওয়া উচিত ছিল। আরে আর কতবার আমাকে এই নিয়ে কথা শোনাবি বলতো? তুই জানিস তো সবই, বাবা কেমন, কারোর কথাই শুনতে চান না। সেদিন আমিও তো বলেছিলাম হাতে পায়ে ধরে, তোরাও তো ছিলি। আমার একটাও কথা বাবা কান পর্যন্ত করলেন না সেদিন। আমি কি করতাম বল? তখন যে বয়সটাও কম ছিল আমার। যাকগে ছাড়, ও সব ভেবে আর কি হবে। হঠাৎ একটা সুগন্ধ তাদের নাকে ভেসে এলো। তবে গন্ধটা যেন তাদের খুবই পরিচিত। গন্ধটা শুকে কি যেন একটা মনে পড়ে গেল অমলের। সে থমকে দাঁড়িয়ে পড়ে বলল, এই রতন, এই গন্ধটা তো। ঠিকই ধরেছিস, এরম সুন্দর গন্ধ একজনের চপ দিয়েই ছাড়তো। এই রাস্তাতেই তো পাঁচুবাবুর সেই চপের দোকানটা পড়ে না? হ্যাঁ, আর কয়েক পা হাঁটলেই পাঁচুদার সেই দোকান। কিন্তু তুই একই বলছিস, ও দোকান তো আজ প্রায় বহু বছর ধরেই বন্ধ পড়ে। পাঁচুদাকে সেই যে পুলিশে ধরে নিয়ে গেল, তারপর থেকে তো আর দেখাই যায়নি তাকে। আর দোকানটাও অনেক দিন ধরেই ওই অবস্থাতেই পড়ে আছে। আরে এটাও তো হতে পারে, দোকানটা অন্য কেউ আবার নতুন করে শুরু করেছে। হ্যাঁ, সেটা অবশ্য হতে পারে। চল তাড়াতাড়ি তাহলে। তারা দুজন হন্তদন্ত হয়ে পাঁচুবাবুর সেই বিখ্যাত চপের দোকানের সামনে এসে দাঁড়ালো। দোকান বলাটা ভুল, এটা কোনো দোকান না, একটা মাটির বাড়ি। বাড়ির ভিতরেই পাঁচুবাবু বসে চপ ভাজতেন। বাড়িটার কাছে যেতেই গন্ধটা আরও তীব্র হয়ে উঠল। বাড়ির ভিতর থেকে ছ্যাঁক ছুক করে আওয়াজও শুনতে পাওয়া গেল। তবে কি পাঁচুবাবু এত বছর পর ফিরে এলো, নাকি অন্য কেউ? তারা দুজন আর দাঁড়িয়ে থাকলো না, সোজা গিয়ে ঢুকলো দোকানের ভিতরে। ভিতরে ঢুকে তারা অবাক হলো, এটা কি করে হতে পারে? এটা তো পাঁচুবাবুই। এক মনে বসে বসে লোকটা চপ ভেজেই চলেছে। লোকটার বয়স হয়েছে, তবুও তেমন না যেমনটা হবার কথা। মাথার চুলগুলো কালো কুচকুচে আছে এখনো পর্যন্ত, শুধু চেহারাটা যেন একটু শুকিয়ে গেছে। পাঁচুদা, তুমি তুমি এখানে? লোকটা হঠাৎ চপ ভাজা থামিয়ে দিল। তারপর ভাষা ভাষা চোখে তাদের দিকে চেয়ে বলল, কে কে ওখানে? ও, অমল, রতন। বাপ, কত বড় হয়ে গেছিস তোরা। আয় আয়, বস বস। পাঁচুবাবু তাদের যে এক নজরেই চিনে ফেলবে সেটা তারা আশা করেনি। দুজনে পাশে রাখা একটা কাঠের বেঞ্চিতে গিয়ে বসল। পাঁচুবাবু তাদের দেখে যেন খুশিতে
আরো বেশি করে চপ ভাজতে শুরু করলো। তবে ঘরের ভেতরটা কেমন যেন স্যাঁতস্যাঁতে, কেমন একটা গুমোট ভাব। ঘরের মধ্যে শুধু উনুনের নীলচে আলোটাই ছড়িয়েছে। একটা অদ্ভুত ব্যাপার যেন খেলে বেড়াচ্ছে গোটা ঘরের মধ্যে। থেকে থেকে চপের গন্ধ তাদের নাকে এসে সুরসুরি দিচ্ছে, আর ততই যেন তাদের খিদে দ্বিগুণ চারগুণ করে বেড়ে যাচ্ছে। শেষে অমল আর থাকতে না পেরে বলেই ফেলল, আমাকে আমাকে আপাতত কটা মাছের চপ দাও দেখি। উফ, মনটা আর মানছে না, পরে লাগলে আরও নেব। পাঁচুবাবু তার দিকে একবার তাকালো, তারপর একটা বাঁকা হাসি হেসে দুটো শালপাতার বাটিতে দুটো করে মাছের চপ দিয়ে তাদের দিকে বাড়িয়ে দিল। অমল ঝপ করে একটা বাটি নিয়ে নিমেষের মধ্যেই চপ দুটো সাবার করে ফেলল। আরে আরে কি করছিস কি অমল? আরে একটু আস্তে, গলায় চপ আটকে কি পটল তোলার ইচ্ছা হয়েছে তোর? না রে ভাই, বিশ্বাস কর, চপগুলো দেখে যেন নিজেকে সামলাতেই পারছিলাম না। কিভাবে যে দুটো চপ এত তাড়াতাড়ি খেয়ে ফেললাম নিজেই বুঝতে পারলাম না। তার মানে পেরেছি পেরেছি আমি ঠিক সেই আগের মতো স্বাদ আনতে। হ্যাঁ গো, খুব ভালো হয়েছে। আমাকে আমাকে আরও কটা দাও না। আরে নিশ্চয় নিশ্চয়, তোমাদের জন্যই তো এই সন্ধ্যাবেলায় দোকানটা খুলে বসেছি। অনেক লোক আসবে আমি জানি। সবাই এই রাস্তা দিয়েই বাড়ি ফিরবে তো, তবে সবাইকেই আমার এই দোকানে আসতেই হবে। পাঁচুবাবু তাদের আরও কটা চপ দিল। নিমেষের মধ্যেই তারা সব চপ চেটে পুটে সাবার করে ফেলল। রতনের মনে এবার একটা সন্দেহের দানা বাঁধল যেন। সে পাঁচুবাবুকে একটা কথা জিজ্ঞেস করলো। আচ্ছা, তুমি ফিরলে কবে বলো তো? আর এতদিন কোথায় ছিলে? তার ওপর এই এত কিছু একার হাতে কি করে করলে? না মানে সকালেও দেখে গেছি, তখনও তো দোকানটা সেই আগের মতোই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি। তুমি ফিরে সব কিছু গোছ করে মালপত্র নিয়ে এসে এত তাড়াতাড়ি সব কিছু করলে কি করে? না না, আমার মাথায় ব্যাপারটা ঠিক ঢুকছে না এখনো। রতনের এই কথায় পাঁচুবাবু যেন একটু বিরক্ত বোধ করলেন। সে কটমট করে তার দিকে চেয়ে বললেন, আসলে আমি আমার সঙ্গে কটা ছেলেকে নিয়ে এসেছিলাম, আজ দুপুরের দিকে ফিরেছি। ছেলেগুলোকে কটা টাকা দিয়ে সব কিছু পরিষ্কার করিয়ে আর কি সব একেবারে গোছগাছ করলাম। তা পেট ভরেছে নাকি আরো খান পাঁচেক চপ দেব? হ্যাঁ। রতনের এবার পাঁচুবাবুর কথা বলার ধরনটা মোটেই সুবিধের বলে মনে হলো না। সে অমলের দিকে তাকাতেই চমকে উঠল এবার। অমল জ্ঞান হারিয়ে কাত হয়ে পড়ে আছে। এসব কখন হলো সে টের পর্যন্ত পেল না। ওদিকে বাইরে হঠাৎ কর কর করে জোরে একটা বাজ পড়ল। ঝমঝম করে বৃষ্টিও শুরু হলো। এই অমল, অমল, এই অমল, হে কি রে, এই ঘুমিয়ে পড়লি নাকি? এই দেখো দেখি, আরে আরে এই অমল। পাঁচুবাবু হঠাৎ দাঁত বের করে একটা অদ্ভুত কথা বলে উঠল। থাক না, ও তো ঘুমোচ্ছে, ওকে ঘুমোতে দাও। এই তুমি 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 অমলের চপে নিশ্চয়ই কিছু মিশিয়েছিলে। কি মিশিয়েছিলে বলো তো? এই তোমার তোমার মতলব কিন্তু আমার ভালো ঠেকছে না। তুমি তুমি কি করেছো ওর সাথে? ভালোই ভালোই বলো, নাহলে কিন্তু পুলিশ ডাকবো আমি, এই বলে দিলাম। হঠাৎ একটা লোক হাতে সুটকেস নিয়ে আধভেজা অবস্থায় এসে দাঁড়ালো দোকানের ভিতরে। লোকটাকে কেমন যেন দেখতে, কেমন গুন্ডা গুন্ডা মতো। সে সোজা এসে পাঁচুবাবুর সামনে দাঁড়ালো। এই যে ব্যাগ ভর্তি এনেছি, যা কথা হয়েছিল সেটাই আছে। আমাদের জিনিসগুলো সব ঠিকঠাক যেন বসের কাছে পৌঁছে যায়, না হলে কিন্তু তোমার খবর আছে, ভুলে যেও না।
জেল থেকে বসই তোমাকে বের করেছে। কি 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 হচ্ছে? কি হচ্ছে এসব? পাঁচুদা, তুমি তুমি এখানে কি করতে এসেছো বলো তো? আমারও আমারও মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। এই চপ চপ একদম, বেশি কথা বলিস না। আজ এখানে যা দেখবি শুনবি সেগুলো কিন্তু কাউকে বলবি না, বুঝেছিস? যদি এমন কিছু হয় তাহলে তোর অবস্থাও তোর ওই বন্ধুর মতো হবে। ওর বাপের জন্য আমি সেদিন জেলে গিয়েছিলাম, আজ ওকে আমি আমার কবজায় করব। দেখি ওর বাপ কেমন বাঁচাতে আসে ওকে। কর কর করে জোরে একটা বাজ পড়ল। বাজের আলোয় দেখা গেল ঘরের ওই কোণে একটা লোক যেন বসে আছে। সে এতক্ষণ যে এখানে বসেছিল সেটা রতন আর অমল কেউই লক্ষ্য করেনি। লোকটা বসে বসে চপে কামড় মেরেই চলেছে একভাবে। এই পাচুদা, ওটাকে অন্ধকারে এতক্ষণ ঘাপটি মেরে বসেছিল, দেখতেই পাইনি যে। আরে বাপু আর বলিস নে, লোকটা সেই কখন থেকে ঢুকেছে, কটা চপ নিয়ে সেই যে বসেছে, তারপর থেকে ব্যাটার ওঠারই নাম নেই। ও ভাই, এই যে এদিকে, আজকের মতো দোকান বন্ধ। যাও 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 তো দেখি, কেটে পড়ো এখন এখান থেকে। লোকটা তার কথায় কোনো কাহানি করল না, ঠায় একভাবে বসেই রইল। আর ধুর, পাগল হাবা লোক মনে হচ্ছে। যাকগে, একটু পরে ভয়তে এমনিই পালাবে। আমি আমার ছেলেগুলোকে ডাকছি, সব হিসাব ওদের থেকেই বুঝে নিবি। কোথায় রে সব? এদিকে আয় তো। বাবু এইছেন, সব জিনিসপত্র নিয়ে আয়। দোকানের পিছনের দরজা দিয়ে দুটো লোক কটা কাঠের বাক্স নিয়ে এসে দাঁড়ালো। বাক্সের গায়ে চিহ্ন দেখে রতন ভালো করে বুঝলো এবার ভিতরে নিশ্চয়ই কোনো ভয়ানক জিনিস রয়েছে, না হয় বিস্ফোরক আর না হয় অস্ত্র। তাহলে কি পাঁচুবাবু দোকানটা খুলেছে যাতে রাতের অন্ধকারে এসব কুকর্ম করতে পারে? রাতারাতি তাদের গ্রামে আজ অস্ত্র পাচারের চক্র চলছে। এটা দেখে রতন বলে উঠল, এসব এসব কি হচ্ছে পাঁচুদা? ওগুলো ওগুলো ওই বাক্সের মধ্যে কি? পাঁচুবাবু কিছু একটা বলতে চাচ্ছিল, ঠিক এমন সময় সেই কোণে বসে থাকা লোকটা হাসতে হাসতে তাদের কাছে এসে দাঁড়ালো। আমি বলছি, ওগুলো সব অস্ত্র। এই পাঁচু আজ রাতে গ্রামে এসব পাচার করার ফোন দিয়ে এটেছে। এই লোকটা এক সমাজ বিরোধী দলের মাথা। আজ রাতে এরা এই গ্রামে বড় কিছু একটা ঘটাতে চলেছে, তাই এদের দলটা পাঁচুর সাথে শট করেছে। পাঁচু এর আগেও এই কাজ করেছে। পাশের গ্রাম শিমুলহাটিতে আজ থেকে প্রায় 7 বছর আগে বিশাল একটা হামলা হয়। সেই হামলায় বহু মানুষ প্রাণ হারায়। এরপরে পুলিশ জানতে পারে ওই আক্রমণকারীর দলটাকে কে অস্ত্র পাচার করেছিল সেদিন। তারপরে এই পাঁচুকে পুলিশ নিজের কবজায় করে ফেলে। গত পরশু বেটা জেল থেকে ছাড়া পেয়ে আজ এই বকুলহাটিতে এসে ঘাটি গাড়ে। কি পাঁচু বাবু, সব ঠিক বললাম তো? সেই লোকটা আর পাঁচুবাবু দুজনেরই মুখ এই আগন্তুকের কথা শুনে যেন ফ্যাকাশে হয়ে গেল। এই এই তুমি কে বলো তো? এত কিছু তুমি কি করে জানলে? ভালোই ভালোই বলে দাও। না না, আমার মনে হয় এ বেটা পুলিশের লোক। নিশ্চয়ই কোনোভাবে খবর পেয়ে ছদ্মবেশে এখানে এসেছে। দাঁড়া বেটা, তোকে তো এক্ষুনি মজা দেখাচ্ছি। হঠাৎ লোকটা অদ্ভুতভাবে হেসে উঠল। এবার রতন দেখল লোকটা হঠাৎ করে কেমন যেন পাল্টে যাচ্ছে। আস্তে আস্তে রূপ বদলে লোকটা হয়ে যাচ্ছে
এক ভয়ানক অশরীরী। পাঁচু বাবুর দুটো ছেলে এটা দেখেই দুদ্দার করে পালালো সেই জায়গা ছেড়ে। 7 বছর আগের সেই হামলায় যেই মানুষগুলো প্রাণ হারিয়েছিল তাদের মধ্যে আমিও ছিলাম। আমার মতো আরো বাকি সবাই আজ এখানে এসেছে। দেখ। তার কথা শেষ হওয়া মাত্রই হাওয়ায় দৃশ্যমান হলো কালো কালো সব ছায়ামূর্তিরা। সবারই চোখ অন্ধকারে জল করছে। এই 7 বছর ধরে আমরা তোর অপেক্ষায় ঘুরে বেড়াচ্ছিলাম। রতন এতক্ষণ কোনো রকমে নিজেকে সামলে রেখেছিল। এই দৃশ্য দেখে সে আর নিজেকে সামলাতে পারল না। জ্ঞান হারিয়ে বসে পড়ল অমলের পাশে। গুন্ডা লোকটা সব কিছু ফেলে রেখে সেখান থেকে পালানোর চেষ্টা করলো, কিন্তু সে বেশি দূর যেতে পারল না। তাকে সেই ছায়ামূর্তির দল ঘিরে দাঁড়ালো। দূর থেকে তার আর্তচিৎকার পাঁচুবাবুর কানে ভেসে এলো। সে বুঝল লোকটার ভবলীলা সঙ্গ করে দিয়েছে ওই প্রেত মূর্তির দল। এবার তার পালা। কোনোভাবেই সে আর বাঁচতে পারবে না। পাঁচু, ওর জন্য আমাদের আজ এই অবস্থা হয়েছে। তোকে আজ আমি নিজের হাতে শেষ করব, তবেই আমি শান্তি পাবো। এই বলে সেই প্রেত তার লম্বা দুটো হাত দিয়ে পাঁচুবাবুর গলাটা চেপে ধরল। তারপর বাড়ির চাল ফুঁড়ে তাকে ছুঁড়ে বাইরে ফেলে দিল। এক এক করে সেই ছায়ামূর্তির দল বাতাসে মিশে গেল। এবার রতন আর অমল তখনও অচেতন। সেই অবস্থাতেই তারা সারা রাত পড়ে রইল সেখানে। পরের দিন সকালে দুজনের জ্ঞান ফিরল। তারা দেখল উনুনের আঁচ কমে এসেছে। ঘরের মধ্যে আর কেউ নেই। হঠাৎ দারোগাবাবু এসে দাঁড়ালেন তাদের সামনে। এই তো তোমাদের জ্ঞান ফিরেছে দেখছি। তা ভাই, বলছি কাল রাতে ঠিক কি হয়েছিল সেটা বলতে পারবে? বললে কি বিশ্বাস করবেন দারোগাবাবু? সব কিছু আমি নিজের চোখে দেখেছি। এরপর রতন সব কথা দারোগাবাবুকে খুলে বলল। তবে বেশিরভাগ কথাই তিনি হেসে উড়িয়ে দিলেন। অবশ্য এটাই স্বাভাবিক। দেখো ভাই, বুঝতে পারছি সবই, তবে ওই ভূতের ব্যাপারটা কিন্তু ঠিক জমলো না। পাঁচুর দেহটা আমরা বাইরে খুঁজে পেয়েছি। তার সামনে যে লোকটার কথা বললে, ওই যে ওর দেহটাও পেয়েছি। তবে এসব কাণ্ড যে ভূত এসে ঘটিয়েছে এইটা কিন্তু মেনে নিতে পারলাম না। ঠিক আছে, চলো এখন। আর হ্যাঁ, তবে তোমাদের কিন্তু যখন ডাকবো তখন থানায় আসতেই হবে। ঠিক আছে, যাও এখন বাড়ি যাও। এই বলে দারোগাবাবু সেখান থেকে চলে গেলেন। রতন কাল যা দেখেছে সেটা এখনো পর্যন্ত সে বিশ্বাস করতে পারছে না। অমল শুধু হাবার মতো সেই উনুনের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। গতকাল রাতে যেখানে পাঁচুবাবু বসে চপ ভাজছিলেন, হঠাৎ একটা দমকা হাওয়া এসে সেই টিম টিম করে জ্বলতে থাকা আগুনটাও নিভিয়ে দিয়ে চলে গেল। আবারও কাদের যেন ফিসফিসানি শোনা গেল ঘরের কোণে কোণে।